আমাদের লেকচার সিরিজের নেক্সট যে লেকচারটা শুরু হবে সেটা 2025-এর আমাদের আমরা যে PYQ সিরিজটা আমরা আলোচনা করছি তার দ্বিতীয় ভাগ আলোচনা হবে কোশ্চেন নাম্বার 61 থেকে। তো আশা করি তোমরা প্রিভিয়াস লেকচারটা দেখেছো এবং দেখে ওখান থেকে অনেক কনসেপ্ট আশা করি তো তোমরা পেয়েছো বা সেখান থেকে মেবি গেন করেছো। তো যাই হোক, আবার আমরা প্রশ্ন নম্বর 61 থেকে শুরু করব। তো এই সিরিজটা শুরু করার আগে আবার আমি তোমাদের একটা বিষয় বলবো যে তোমরা জানো যে আমাদের আগস্টের 1 তারিখ থেকে কোচিংয়ে ক্লাস শুরু হয়েছে। তোমরা এখনও যারা অ্যাডমিশান নাওনি তারা তাড়াতাড়ি অ্যাডমিশানটা নিয়ে ফেলো। আশা করি তোমরা ওখান থেকে লাভবান হবে, কারণ এর আগেই আমি তোমাদেরকে বলেছি যে আমাদের কোচিংয়ে শুধু নেটের কোচিং ম্যাটেরিয়ালস দেওয়া হয় তা নয়, তার কনসেপচুয়াল স্টাডি, ডিপলি কনসেপচুয়াল স্টাডিতে ফোকাস করা হয়। কারণ যে নেট সেট ক্র্যাক করার আমাদের মুখ্য উদ্দেশ্যই থাকে যে নেট সেট ক্র্যাক করে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া। তো পিএইচডির জন্যে নেট সেটের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে যেন আমাদের পিএইচডির প্রিপারেশনটাও যেন হয়, সেই কারণে আমাদের যে টিচিং যে মেথডটা সেটা কনসেপচুয়াল, ফুললি কনসেপচুয়াল, এবং উইকলি আলাদাভাবে একটা করে ক্লাস থাকে যেটা রিসার্চ ওরিয়েন্টেড ক্লাস। এবং সেই ক্লাসে কিভাবে সিনপসিস বা কোনো একটা টপিককে আমি রিসার্চ লেভেলের কিভাবে ভাববো সেই বিষয়গুলো আলোচনা করা হয় এবং বোঝানো হয়। তো যাই হোক, আজকে আবার তো আমরা আবার আমাদের আলোচনায় আসি। তো 2025-এর PYQ এর যেটা সেকেন্ড লেকচার সিরিজ যেটা শুরু হচ্ছে, আমরা যেটা শুরু করব সেকেন্ড লেকচারটা, সেটা হবে প্রশ্ন নম্বর 61 থেকে। তো আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 61 নম্বর প্রশ্ন যেটা এসেছিল সেটা হচ্ছে যে among the 4 পুরুষার্থাস which one is context free? among the 4 পুরুষার্থাস which one is context free? মানে এই যে আমাদের নিচে যে 4টে অপশন দিয়েছে, অপশন 1 হচ্ছে ধর্মা, অপশন 2 আর্থা, দেন হচ্ছে কামা, দেন অপশন 4 মোক্ষা। এই যে 4টে আমাদের যে পুরুষার্থার, এই যে 4টে যে পুরুষার্থ আছে, এটার মধ্যে কোন পুরুষার্থটা হচ্ছে কনটেক্সট ফ্রি? কনটেক্সট ফ্রি। তো চলো আমরা এই প্রশ্নের আগে আমরা পুরুষার্থটা কি, তার কারণ এই প্রশ্নটাকে শর্ট আউট করতে গেলে আমাদেরকে জানতে হবে যে পুরুষার্থটা কি। তো দেখো, আমরা সবাই জানি যে ভারতীয় দর্শনে পুরুষার্থের কনসেপ্ট আছে। তো আর এই পুরুষার্থটাই এই পুরুষার্থটাই কি? এই পুরুষার্থটাই হচ্ছে যে বেসিক্যালি আমরা এটা বলতে পারি যে ভারতীয় দর্শনে পুরুষার্থের এতটাই গুরুত্ব যে বলতে পারো যে এই জীবনের, মানুষের জীবন, যে হিউম্যান যে লাইফ, আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, এই 4টা পুরুষার্থকে দিয়ে যেটা হচ্ছে যে বোঝানো হয়েছে। তো আমরা একের পর এক পুরুষার্থটা কি রোল প্লে করছে বা অ্যাকচুয়ালি কি সেটা আমরা জেনে যাব। তো প্রথমে দেখো ধর্মা। ধর্মাটা কি? আমরা জানি যে ধর্মাটা হচ্ছে বেসিক্যালি মোরাল ডিউটি, বা যেটাকে আমরা রাইটেসনেস বলি, বেসিক্যালি এটা নৈতিক কর্তব্যের কথা বলছে। ক্লিয়ার? দেন অপশন 2 যদি আমরা দেখি ইন জেনারেল মিনিং, আর্থার মিনিংটা কি? বেসিক্যালি এখানে ম্যাটেরিয়াল ওয়েলথ, এখানে সম্পদের কথা এখানে বলা হয়েছে, প্রসপেরিটি আর কি, সমৃদ্ধি। দেন অপশন 3 যদি আমরা দেখি যে কামা, বা যেটাকে বেঙ্গলিতে আমরা কাম বলে থাকি, তো কামটা বেসিক্যালি কি বলতো, যে এটা ডিজায়ার বা সেন্সুয়াল প্লিজারকে বোঝায়, যেটা আমরা ইন্দ্রিয় সুখ বলি আর কি, যে বডিলি প্লিজার, ফিজিক্যাল প্লিজার। দেন লাস্ট যে অপশনটা আছে মোক্ষা, তো মোক্ষাটা কি? যে লিবারেশন অর স্পিরিচুয়াল ফ্রিডম,
মানে যেটাকে বেসিক্যালি আমরা মুক্তি বা স্পিরিচুয়াল ফ্রিডম বলতে মানে আধ্যাত্মিক স্বাধীনতা আমরা যেটাকে বলছি। তো প্রত্যেকটা অপশনকে যদি আর একটু যদি আমরা ডিপে যদি ঢুকে ব্যাখ্যা করি, তো তাহলে এরকম দাঁড়াবে ইন দ্য সেন্স যে আমি এটা বলতে চাইছি যে যেটা আলোচনা করা হয়েছে ভারতীয় দর্শনে, যে দেখো যে ধর্ম সম্পর্কে ভারতীয় দর্শনে কি বলা হয়েছে। ধর্ম সম্পর্কে বলা হয়েছে যে এই যে ধর্ম যেটা আছে, যে ধর্ম ভ্যারিজ বাই মানে বেসিক্যালি নির্ভর করে কিসের উপরে, বর্ণের উপরে, যেটাকে আমরা ক্লাস বলে থাকি। দেন আশ্রমটা কি, যে স্টেজেস অফ লাইফ। দেন ধর্মটা বেসিক্যালি কার উপরে নির্ভর করে, তার বর্ণ এবং যেটা হচ্ছে যে আশ্রমের উপরে। এবং এই জিনিসটা জেন্ডার, টাইম এবং প্লেস অনুযায়ী সেটা যেটা ভ্যারি করে ধর্মটা। ক্লিয়ার? দেন অর্থটাকে যদি আমরা দেখতে চাই, তো যেটাকে আমরা অর্থ বলছি আর কি, তো অর্থকে যদি আমরা একটু ভারতীয় দর্শনে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা কি আলোচনা করা হয়েছে, যে বলছে যে অর্থটাকে বলছে যে পারসুট অফ ওয়েলথ মাস্ট বি ইন হারমোনি উইথ ধর্মা। যে আমরা যে অর্থ, আমরা যে সম্পদ যেটা কামাবো বা যেটা আমরা অর্জন করব, সেটা কিন্তু ধর্মের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদি না হয় সেটা কিন্তু আবার ঠিক হবে না। কারণ ভারতীয় দর্শনে অর্থের কনটেক্সটে আর একটা জিনিস বলছে যে এক্সেসিভ মানে অতিরিক্ত বা ইমোরাল অ্যাকুইজিশন, কথাটার মানে হচ্ছে যে আমরা অনৈতিকভাবে কোনো জিনিসকে যদি আমরা গ্রহণ করে নিই তো সেটা কিন্তু আবার ঠিক নয়, এটাকে ডিসকারেজ বলছে। তারপরে কাম, যেটাকে আমরা ডিজায়ার বলি বা প্লিজার, ইন্দ্রিয় সুখ আর কি, ফিজিক্যাল প্লিজার। কাম সম্পর্কে কি বলছে, যে এই যে কাম যেটা আছে, এই কামটা কিন্তু কি বলতো, যে এটাও কিন্তু নৈতিক, আমাদের এথিক্যাল বাউন্ডের মধ্যে কিন্তু থাকতে হবে, এবং যেটা কার দ্বারা রেগুলেট হবে, ধর্মের দ্বারা রেগুলেট হবে। যেমন আমরা জানি যে এই যে তৃতীয় যে পর্যায়টা যেটা আছে, যে এই কামটা কিন্তু আমাদের গৃহস্থ জীবনে কিন্তু যেটা হচ্ছে যে এটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল, কিন্তু আবার মোক্ষ লেভেলে যদি আমরা চলে যাই, মুক্তির লেভেলে যদি যাই, সেটা কিন্তু তখন আবার আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয় অ্যাকর্ডিং টু আমরা মানে ফিলোসফিক্যাল কনটেক্সট ভারতীয় দর্শনের অনুযায়ী, কিন্তু তখন সেটা গ্রহণযোগ্য নয়। দেন লাস্ট আছে মোক্ষ, যেটাকে আমরা মুক্তি বলছি, লিবারেশন। তো মুক্তিটা কি, মুক্তিটা ভারতীয় দর্শনে এটা কি বলতো, যে পুরুষার্থটাকে বোঝাতে গিয়ে ওরা বলছে যে এই মুক্তিটাই হচ্ছে আমাদের জীবনের গোল, যেটা হবে ইউনিভার্সাল বা অ্যাবসলিউট গোল। এবং এই মুক্তিটা কিন্তু কখনোই যে নট বাউন্ড বাই সোশ্যাল, টেম্পোরাল অর ইন্ডিভিজুয়াল কনটেক্সট, যে এটা আমাদের সামাজিক বা যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, যে ব্যক্তিগত বা টেম্পোরাল, সময়গতভাবে এটা সীমাবদ্ধ নয়। এবং বাকি যে তিনটে পুরুষার্থ আছে যে আমরা জানলাম, এই তিনটে পুরুষার্থ বেসিক্যালি কি বলতো, যে আমাদের ওয়ার্ল্ডলি থিংস আমরা যেটাকে বলি, যে ওয়ার্ল্ডলি ওয়েড বিংস, যে আমরা এই দুনিয়ায় আছি, এই বাস্তব জগতে, তো আমাদের চলাফেরা করতে গিয়ে যে সমস্ত জিনিসের যেগুলো দরকার হয়, বেসিক্যালি ওয়ার্ল্ডলি থিংসকে ইন্ডিকেট করে বা ওয়ার্ল্ডলি ওয়েল বিংটাকে ভালোভাবে লিড করার জন্য এটা ইন্ডিকেশন দেয়। কিন্তু এই যে মোক্ষ, যেটা আমরা মোক্ষ বলছি, এই মোক্ষ কিন্তু কি, যে আমাদের এই যে বাস্তব জীবনের যে বন্ধাত্ম যেটাকে আমরা বলি, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যে কিন্তু এই মোক্ষটা।
তো মোক্ষটাকে কি বলা হচ্ছে, যে মোক্ষটাকে বলা হচ্ছে যে পরম পুরুষার্থ, দ্য সুপ্রিম গোল, এবং কি করে যে লিডিং টু ফ্রিডম ফ্রম দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, যেটাকে আমরা সংসারা বলি। ক্লিয়ার? যে কি করে যে আমাদের যে এই যে বার্থ, যে রিসাইকেল অফ বার্থ, যে বার্থ এবং ডেথের যে কনসেপ্ট সংসার, এটা থেকে আমাদেরকে মুক্তি দেয়। আর এটা কি, এটা টাইম, প্লেস এবং সোশ্যাল রোল দ্বারা কিন্তু যেটা হচ্ছে যে লিমিটেড নয়, কিন্তু ধর্ম, আর্থ, কাম, এটাকে যদি আমরা দেখি, এটা কিন্তু এই তিনটে যে বললাম যে টাইম, প্লেস এবং সোশ্যাল রোলের দ্বারা কি এরা লিমিটেড। তো এই কারণেই যদি আমরা কনটেক্সট ফ্রি যদি পুরুষার্থে যদি আমরা এই চারটে অপশনের মধ্যে যেটা পাচ্ছি, সেটা হচ্ছে অপশন 4। ক্লিয়ার? এবার চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা দেখো তোমাদের স্ক্রিনে শো হচ্ছে, এটা লজিক থেকে। তো 2025-এর যখন প্রথম পার্টটা আমরা আলোচনা করেছি, আমি সেই জায়গায় তোমাদেরকে বলেছিলাম যে লজিকের প্রশ্নগুলোকে স্কিপ করে যাচ্ছি এই মুহূর্তে, কারণ যে লজিকের প্রশ্নগুলোকে কালেকটিভলি এক জায়গায় করে দেন পরবর্তীতে সেটা একই সঙ্গে লেকচার দেওয়া হবে, এবং যেটা আমি বা দেবলীনা মানে ও দিবে। তবে লজিকের ক্লাস ম্যাক্সিমাম সেটা ইউটিউবে দেবলীনা দিবে। তো যাই হোক, এবার তাহলে আমরা চলে যাই তার নেক্সট প্রশ্নে, প্রশ্ন নাম্বার 63। তো দেখো প্রশ্ন নাম্বার 63-কে যদি আমরা রিড করি, তো আমরা দেখতে পাবো যে কি লেখা আসছে, যে অ্যারেঞ্জ অফ দ্য ফলোইং আইডিয়াস বেসড অন ক্রোনোলজি অফ দেয়ার এমার্জেন্স। যে এই যে নিচে যে আমাদের চারটে স্টেটমেন্ট দিয়েছে, যে থিওরি দিয়েছে, এই চারটে থিওরিকে আমাদেরকে কিসে, তাদের এমার্জেন্স, আবির্ভাব কখন হয়েছে, উত্থান, তার উপরে বেস করে ক্রনোলজিক্যাল অর্ডারে আমাদেরকে সাজাতে হবে। ক্লিয়ার? তো চলো আমরা দেখি একদিক থেকে যে ক্রনোলজিক্যাল অর্ডারে এটাকে সাজাই। তো ক্রনোলজিক্যাল অর্ডারে যদি আমরা সাজাতে যাই, আমরা সেটা পরে সাজাবো, কিন্তু আগে আমরা জেনে নিব যে প্রত্যেকটা অপশন সেটা অ্যাকচুয়ালি কি। তো দেখো, মোরাল ফার্স্ট প্রিন্সিপাল অ্যাজ ইনটুইটিভলি নোন, মোরাল ফার্স্ট প্রিন্সিপাল অ্যাজ ইনটুইটিভলি নোন। তো এই অপশনটাকে যদি আমরা দেখতে যাই, তা আমরা জানি যে এটা বেসিক্যালি মুর, এটা মুরের কনসেপ্ট, যেটা ওর একটা ফেমাস টেক্সট আছে যে প্রিন্সিপিয়া এথিকা, বইটার নাম তোমরা নোট ডাউন করে রাখো, যেটা অনেক সময় বইয়ের নামও দেয়। 1903 সালে যেটা পাবলিশড হয়েছিল, সেই বই থেকে এটা নেওয়া হয়েছে। এবং কি বলছে এই জায়গায় ও জিনিসটা বলছে, বেসিক্যালি এখানে সে এথিক্যাল ইনটুইশনিজমের কথা বলছে। তো এথিক্যাল ইনটুইশনিজমটা কি? এথিক্যাল ইনটুইশনিজম যদি আমরা মুরের ক্ষেত্রে যদি দেখতে যাই, তো ও বলছে যে উই নো বেসিক মোরাল ট্রুথ বাই ইনটুইশন, নট বাই রিজনিং। মুর বলছে যে আমরা বেসিক মোরাল ট্রুথকে, নৈতিক সত্যগুলোকে আমরা জানি, সেটা কিসের দ্বারা জানি? ইনটুইশনের দ্বারা জানি, অনুভূতির দ্বারা জানি, যুক্তির দ্বারা নয়। তো এটা আমরা জানলাম যে 19 সেঞ্চুরি, বেসিক্যালি 20th সেঞ্চুরি, মানে বেসিক্যালি কি, এটা 20th সেঞ্চুরির কনসেপ্ট, প্রিন্সিপিয়া এথিকা 1903-তে যেটা পাবলিশড হয়েছিল, মুরের একটা টেক্সট, যেখান থেকে এটা নেওয়া। এটাকে আমরা আলাদাভাবে এথিক্যাল ইনটিউশনিজমও বলি। তোমরা এগুলোকে নোট ডাউন করে রাখিও। দেন অপশন বিকে যদি আমরা দেখি, যে প্যারাবল অফ ডিভাইডেড লাইন। তো প্যারাবল অফ ডিভাইডেড লাইনটা কি? তো দেখো, প্যারাবল অফ ডিভাইডেড লাইন এটা বেসিক্যালি প্লেটো, এটা হচ্ছে প্লেটোর কনসেপ্ট। আর এটা আমরা কোথায় পাই? প্লেটোর দ্য রিপাবলিক বুক নাম্বার 6-এ পাই। আর এই প্যারাবল অফ ডিভাইডেড লাইন, এটাকে যদি আমরা জাস্ট একটু যদি জানতে যাই, তো এটা কি সম্পর্কে বলছে? যে এটা বেসিক্যালি নলেজ এবং রিয়ালিটিকে রিপ্রেজেন্ট করে। এখানে বেসিক্যালি প্লেটো যে জিনিসটা আলোচনা করেছে, যে জ্ঞান এবং রিয়ালিটি সম্পর্কে সে আলোচনা করেছে। মানে কিভাবে আমরা ইমাজিনেশন থেকে
কোনো একটা জিনিসকে ইমাজিনেশন থেকে দেন ফিলোসফিক্যালি সেটাকে বোঝার চেষ্টা করি, এই জিনিসটা আলোচনা করা হয়েছে প্যারাবল অফ ডিভাইডেড লাইন। আর এটা হচ্ছে প্লেটোর কনসেপ্ট। আর প্লেটো আমরা জানি যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি মানে অ্যানসিয়েন্ট ফিলোসফি থেকে সে বিলং করছে। ক্লিয়ার? দেন নেক্সট যে আমরা অপশানটাকে যদি দেখি যে উইকনেস অফ উইল। তো দেখো উইকনেস অফ উইল এই কনসেপ্টটা বেসিক্যালি অ্যারিস্টটলের নিকোমেকিয়ান এথিক্স থেকে নেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে নিকোমেকিয়ান এথিক্স অ্যারিস্টটলের একটা প্রমিনেন্ট একটা ওয়ার্ক, এবং এই উইকনেস অফ দ্য উইল নিকোমেকিয়ান এথিক্সের বুক নাম্বার 7 থেকে নেওয়া একটা কনসেপ্ট। ক্লিয়ার? যেটাকে আমরা এই যে উইকনেস অফ দ্য উইলকে অ্যারিস্টটল যে একটা টার্ম ইউজ করছে যেটাকে আক্রাসিয়া বলি। আক্রাসিয়া, AKRASIA, এটা হচ্ছে একটা গ্রিক টার্ম যেটার মানে হচ্ছে যে অ্যাক্টিং এগেনস্ট অন বেটার জাজমেন্ট। অ্যাক্টিং এগেনস্ট অন বেটার জাজমেন্ট মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? যে মানেটা হচ্ছে যে আমি কোনো একটা জিনিস, এটাতে যে জিনিসটা বলতে চাইছে যে আমি কোনো একটা জিনিস জানি যে এটা ভালো, তা সত্ত্বেও তার বিপরীত একটা কাজ করা। ফর উদাহরণস্বরূপ, যে আমি জানি যে খালি পেটে যদি আমরা দুধ চা অতিরিক্ত খাই তো সেটা অম্বল বা গ্যাসের কারণ, কিন্তু তা সত্ত্বেও করছি। মানে জাস্ট আমি উদাহরণস্বরূপ এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দেন অপশান ডি যেটা আছে যে গুডউইল অ্যাজ দ্য ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি। আমরা সবাই জানি যে এটা কার, আর আমরা জানি যে এটা হচ্ছে কান্টের। এটা কান্টের এথিক্সের একটা পার্ট, এবং কান্ট তার এথিক্সকে বেসিক্যালি আলোচনা করেছে কোন বইয়ে? সেই বইটার নাম হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য মেটাফিজিক্স অফ মোরালস। এবং এই জায়গার মাধ্যমে, এই থটটার মাধ্যমে কান্ট কি বোঝাতে চাইছে? এই থটটার মাধ্যমে কান্ট যে জিনিসটা বোঝাতে চাইছে, যে বলছে যে আমরা যে নৈতিক কাজ করি, যে মোরাল ওয়ার্থ, ক্লিয়ার, যে নৈতিক মূল্য বা নৈতিক কাজ, লাইজ ইন অ্যাকশন ডান ফ্রম ডিউটি। লাইজ মানে এখানে পাশে থাকা। তো এটা কি বলতো, যে নৈতিক মূল্য তখনই থাকে যখন কাজটি ডিউটি থেকে, যেটা হচ্ছে যে করা হয়, কর্তব্য থেকে করা হয়, নট ফ্রম ইমোশন অর কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স বেসিক্যালি এখানে রেজাল্ট বা ফলাফলের কথা বলছে, মানে তার ফলাফলের বা ইমোশনের ভিত্তিতে আমরা আবেগ, ইমোশন মানে হচ্ছে আবেগ, যে আমরা আবেগ বা ফলাফলের ভিত্তিতে করি না। তো এবার এই চারটে অপশনকে যদি আমরা মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি সাজাতে যাই, তো ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি সাজাতে যাই তো তাহলে প্রথমটা কি আসবে? প্রথম আমরা সবাই যেটা আমরা আলোচনা করে দেখলাম যে প্লেটোর, তাহলে প্লেটোর প্যারাবল অফ ডিভাইডেড লাইন আসবে। দেন প্লেটোর পরে হচ্ছে অ্যারিস্টটল, যেটা হচ্ছে তোমার কি উইকনেস অফ দ্য, যেটা হচ্ছে যে উইল। দেন আমরা জানি যে এটার পরে হবে তোমার গুডউইল অ্যাজ দ্য ডিউটি ফর সেক, যে অ্যারিস্টটলের পরে আমরা ক্রোনোলজিক্যালি এই কোশ্চেনের বেসে যদি আমরা দেখতে যাই, তা অ্যারিস্টটলের পরে এসেছে কান্ট। দেন কান্টের পরে তখন এসেছে কে? যে এই যে আমরা প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করেছি যে জি মুরের কনসেপ্ট। তো এখানে ক্রোনোলজিক্যাল অর্ডারে বিষয়টা এভাবে আসবে যে BCDA। তো এখানে BCDA যেটা আছে অপশন 4-এ। ক্লিয়ার? দেন চলো আবার আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। নেক্সট প্রশ্নটাও দেখো তোমাদের স্ক্রিনে শো হচ্ছে, যে এখানে বলছে যে ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার in the development of anthropocentric approach in the history of Western philosophy। যে এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিজম মানে বেসিক্যালি হিউম্যান সেন্ট্রিক ফিলোসফি, মানব কেন্দ্রিকতাবাদ যেটাকে আমরা বেঙ্গলিতে বলে থাকি, সেটার ডেভেলপমেন্টটা হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফিতে কিভাবে হয়েছে, সেটাকে বেসিক্যালি এখানে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাদেরকে সাজাতে হবে। তো চলো আমরা একের পর এক অপশনকে আমরা জানি। তো দেখো প্রথম অপশন যেটা এখানে আছে সেটা কি আছে, যে ম্যান টপস অফ দ্য পিরামিড অফ টেলিওলজি। ক্লিয়ার?
তো এবার এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তো দেখো এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি হচ্ছে তোমার একটা অ্যারিস্টটলিয়ান আইডিয়া। ক্লিয়ার? যে ম্যান টপস দ্য পিরামিড অফ টেলিওলজি, এটা একটা অ্যারিস্টটলিয়ান আইডিয়া। তো এই অ্যারিস্টটলিয়ান আইডিয়াতে যেটা বেসিক্যালি ডেভেলপ হয়েছিল কোথায়? মিডিয়েভাল স্কলাস্টিসিজম পিরিয়ড। মিডিয়েভাল পিরিয়ডে আমরা ফিলোসফিতে পড়ি, যেটাকে রিলিজিয়াস ফিলোসফি বলা হয়, বা স্কলাস্টিক পিরিয়ড বলা হয়, বা ক্রিশ্চিয়ান ফিলোসফিও বলা হয়। তো এখানে কি বলছে, যে এখানে যে জিনিসটা বলছে যে নেচার, এই যে নেচার, যে আমরা প্রকৃতির কথা যে আমরা বলি, তো প্রকৃতি কি বলতো, যে প্রকৃতির সমস্ত কিছু জিনিস একটা কোনো না কোনো উদ্দেশ্যের দিকে সে যায়, লিড করে। যে অল অফ নেচার ইজ অর্ডার টুয়ার্ড অ্যান এন্ড, অ্যান্ড ম্যান ইজ অ্যাট দ্য টপ অফ দ্য টেলিওলজিক্যাল হিয়ারার্কি। এবং এর মধ্যে যেটা হচ্ছে যে কি বলতো, যে এর মধ্যে মানুষ হচ্ছে সবারই শীর্ষে অবস্থান করে। ক্লিয়ার? দেন তার পরের অপশনটাকে যদি দেখি, যে ম্যান ইজ দ্য মেজার অফ অল, ম্যান ইজ দ্য মেজার অফ এভরিথিং। তো দেখো ম্যান ইজ দ্য মেজার অফ এভরিথিং, এই জিনিসটাকে যদি আমরা দেখতে যাই, তো দেখো ম্যান ইজ দ্য মেজার অফ এভরিথিং, এই কোটেশনটা আমি মনে করি যে প্রায় আমরা সবাই জানি, যে এটা হচ্ছে একজন সফিস্ট ফিলোসফার প্রোটাগোরাসের এটা একটা উক্তি, যিনি একজন গ্রিক ফিলোসফার, যে এসেছিল 5th সেঞ্চুরি BCE-তে। এবং এটা প্রোটাগোরাসের উক্তি, এবং এটা কি বলছে, যে এই উক্তি থেকে বেসিক্যালি গ্রিক হিউম্যানিজমের যেটা হচ্ছে, যে গ্রিক হিউম্যানিজমকে রিফ্লেক্ট করছে। কি রিফ্লেক্ট করছে? যে বলছে যে ম্যান ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অল ট্রুথ অ্যান্ড ভ্যালুস। যে মানুষ হচ্ছে, মানুষ, এই মানুষ হচ্ছে মানে যেখানে মানুষকে সব কিছুর বেসিক্যালি ঊর্ধ্বে রাখা হয়েছে, যে মানুষকে সব কিছুর ঊর্ধ্বে রাখা হয়েছে, যে ম্যান ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অল ট্রুথ অ্যান্ড ভ্যালুস। ক্লিয়ার? এবং আমরা যদি দেখি যে অ্যানথ্রোপোসেন্ট্রিজমের উত্থানটা কিন্তু এখান থেকেই হচ্ছে। দেন আর আমরা জানি প্রোটাগোরাস অ্যারিস্টটলিয়ান কনসেপ্টের, মানে অ্যারিস্টটলের আগে সে এসেছে। দেন তারপরে অপশন সিটাকে যদি দেখি, যে ম্যান ইজ দ্য এন্ড ইন ইট সেলফ। তো ম্যান ইজ দ্য এন্ড ইন ইট সেলফ, এটা আমরা সবাই জানি যে এটা কার কনসেপ্ট? আমরা জানি যে এই কনসেপ্টটা বেসিক্যালি কার? মডার্ন এরার ইমানুয়েল কান্টের। তার কারণ কান্টের এথিক্সকে, যে 18th সেঞ্চুরি ফিলোসফার, আর কান্টের এথিক্সকে যদি আমরা স্টাডি করি, তো কান্ট কি বলছে? কান্টের এথিক্সে বলছে যে ম্যান ইজ অ্যান এন্ড ইন হিমসেলফ, নট এ মিনস টু অ্যান এন্ড, নট এ মিনস টু অ্যান এন্ড। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে মানুষ নিজেই, মানুষ সবসময়, মানুষ নিজেই একটা উদ্দেশ্য, কিন্তু কোনো উদ্দেশ্য, মানুষ কিন্তু কোনো উদ্দেশ্যর মাধ্যম নয়, মিডিয়াম নয়। ক্লিয়ার? এবার অপশন 4টাকে যদি দেখি, অপশন 4টা কি? যে ম্যান ইজ মেড ইন দ্য গডস ওন ইমেজ। যে ম্যান ইজ মেড ইন গডস ওন ইমেজ। তো এটা কি? এটা বেসিক্যালি হচ্ছে যে একটা ক্রিশ্চিয়ান থিওলজির এটা একটা কনসেপ্ট, যেটা বুক অফ জেনেসিস থেকে নেওয়া, বাইবেলের যেটা বুক অফ জেনেসিস থেকে নেওয়া। এবং তো বুক অফ জেনেসিস থেকে নেওয়া, এবার কি বলতো, যে আমরা জানি যে মানে এটা বুক অফ জেনেসিস থেকে নেওয়া, তো তার মানে এই জিনিসটাকে যদি আমরা সিকোয়েন্সিয়ালি, যদি অ্যানথ্রোপোসেন্ট্রিজমের আকারে যদি এটাকে সাজাতে যাই, মানে সাজাতে যাই, তো তাহলে প্রথম যেটা আমাদের কাছে এলো, তো অবভিয়াসলি সেটা প্রোটাগোরাস আসবে, প্রোটাগোরাস। দেন তারপরে প্রোটাগোরাসের পরে যে জিনিসটা আসবে সেটা কি আসবে? অ্যারিস্টটল আসবে, মানে বি এর পরে অপশন এ।
তারপরে যেটা আসবে যে এই যে অপশন ডি, দেন তারপরে মডার্ন এরার কান্টের অপশনটা আসবে। তো এখানে যেটা আসবে যে বিএডিসি, তো এখানে বিএডিসি অপশন যেটা হচ্ছে যে অন, যেটা এনটিএতে এবার প্রশ্ন এসেছে। তো আবার আমরা যেটা হচ্ছে যে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তো নেক্সট প্রশ্নটা দেখো, যে নেক্সট প্রশ্নটা এসেছে যে হু অ্যামং দ্য ফলোইং ফিলোসফার্স rejected the Platonist view about existence of an evil as substance and endorsed the new Platonist view that evil is unsubstantial। যে এই প্রশ্নটার মানেটা হচ্ছে যে বলছে যে এই চারটে দার্শনিকদের মধ্যে কোন দার্শনিক আছে যে প্লেটোনিস্ট যে ভিউ বা প্লেটোর যে থট আইডিয়া, এভিলকে নিয়ে যে আইডিয়া, সে বলেছিল যে এভিল হচ্ছে কি বলতো, যে এক ধরনের সাবস্টেন্স, প্লেটো বলেছিল, এবং প্লেটোর সেই আইডিয়াটাকে রিজেক্ট করেছিল এবং এন্ডোর্স মানে বেসিক্যালি অ্যাকসেপ্ট করেছিল নিউ প্লেটোনিস্ট ভিউ। যে নিউ প্লেটোনিস্ট একটা স্কুল যার ফাউন্ডার হচ্ছে প্লটিনাস, যে নিউ প্লটিনাস ভিউকে অ্যাকসেপ্ট করেছিল যে ইভিল ইজ মানে আনসাবস্টান্সিয়াল, যে এভিলটা হচ্ছে আনসাবস্টান্সিয়াল। তো এটা কে অ্যাকসেপ্ট করেছিল? তো চলো আমরা যেটা হচ্ছে যে জানি একের পর এক দার্শনিকদের তাদের পয়েন্ট অফ ভিউ। তো দেখো, আমরা যদি এই প্রশ্নটাকে যদি একটু ব্যাখ্যা করতে যাই, তো বেসিক্যালি এটা হয়েছে কি, আগে আমাদেরকে জানতে হবে যে প্লেটোনিস্ট ভিউ আর একটা হচ্ছে নিউ প্লেটোনিস্ট ভিউ। তো প্লেটোনিস্ট ভিউ অফ এভিলটা কি? তো দেখো, প্লেটোর মেটাফিজিক্সকে যদি আমরা স্টাডি করি, তো দেখো প্লেটো তার মেটাফিজিক্সে কি বলছে। প্লেটো তার মেটাফিজিক্সে বলছে যে অল দ্যাট ইজ রিয়েল ইজ গুড, যে আমরা যা কিছু মানে রিয়েল যা দেখছি সেটা গুড, সেটা ঠিক আছে, বিকজ ইট রিফ্লেক্টস দ্য ফর্ম। হ্যাঁ, যে কারণ যে এটা ফর্মকে যেটা হচ্ছে যে রিফ্লেক্ট করে, হ্যাঁ ফর্মকে রিফ্লেক্ট করে, স্পেশালি কি রিফ্লেক্ট করে, যে ফর্ম অফ দ্য গুড। আর প্লেটোর মতে হাইয়েস্ট আইডিয়া অফ দ্য গুড। কিন্তু প্লেটোর রাইটিংসকে যদি আমরা অকাশনালি যদি আরেকটু যদি ডিপলি যদি দেখি, তো ও বলছে যে এভিল অ্যাজ এ কাইন্ড অফ কসমিক ফোর্স অর সাবস্টেন্সিয়াল রিয়ালিটি অপোজ টু গুড। যে প্লেটো বলছে, যে প্লেটো রাইটিংকে যদি আরেকটু আমরা ডিপলি যদি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি তার মেটাফিজিক্সে, তো ও বলছে যে এই যে এভিল যেটাকে আমরা বলছি, তো এভিলটা কি বলছে, যে এই এভিল বেসিক্যালি এটা হচ্ছে একটা কসমিক ফোর্স বা একটা সাবস্টেন্সিয়াল রিয়ালিটি, আর যেটা কি গুডের অপোজিট, তার বিপরীতে অবস্থান করে থাকে। আর নিউ প্লেটোনিস্ট ভিউ অফ এভিলটা কি? তো একটু আগে আমি তোমাদেরকে বললাম যে এই নিউ প্লেটোনিস্ট যে ভিউ, যে স্কুল, এটার ফাউন্ডার কে? প্লটিনাস। তো প্লটিনাস ও কি করছে, যে ও প্লেটোর এই আইডিয়াটাকে রিজেক্ট করছে যে এভিল অ্যাজ এ সাবস্টেন্স, এটাকে রিজেক্ট করছে। তো রিজেক্ট করার পরে সে কি বলছে? প্লটিনাস রিজেক্ট করার পরেও বলছে যে এভিল ইজ দ্য অ্যাবসেন্স অফ গুড। যে এভিল আমরা যেটাকে বলি, তো বলছে এভিলটা বেসিক্যালি কি বলতো, যে কিছুই না, এটা হচ্ছে যে যেখানে ভালোটা থাকে না, গুড অনুপস্থিত থাকে। যেরকম বলছে সিমিলার টু হাউ ডার্কনেস ইজ দ্য অ্যাবসেন্স অফ লাইট। যে যখন এই যে আমার রুমে এখন লাইট জ্বলছে, তো লাইট জ্বালার কারণে যে রুমটা যে অন্ধকার হয়েছিল, তো সেই অন্ধকার এটা ডার্কনেসটা চলে গেল। তো সেই রকম হচ্ছে এভিল। যে এভিলটা কি, যে বেসিক্যালি অ্যাবসেন্স অফ গুড। ক্লিয়ার? তো ও আবারও এই কথাটা বলছে যে এভিল ইজ নট এ থিং অর সাবস্টেন্স। যে এভিল কোনো একটা জিনিস নয় বা সাবস্টেন্স নয়। এটা কি? এটা বেসিক্যালি ইট ইজ এ ল্যাক অর ডেফিসিয়েন্সি ইন বিং। যেটা বেসিক্যালি একটা ল্যাক, কোনো একটা জিনিসের অভাব। যেমন অন্ধকার তখনই হবে আলোর অভাবে। ক্লিয়ার? তো দেন এই যে নিও প্লেটোনিস্টের পরে
যে পিরিয়ডটা শুরু হয় সেটাকে আমরা বলি যে স্কলাস্টিক পিরিয়ড বা রিলিজিয়াস ফিলোসফি বা ক্রিশ্চিয়ান ফিলোসফি। তো আমরা জানি যে এই যে সেন্ট অগাস্টিন, সেন্ট অলমেস, থমাস একুইনাস এবং জন এভাঞ্জেলিস্ট, ইনি তো একজন তোমার বেসিক্যালি কি যে একজন ক্রিশ্চিয়ান। ক্রিশ্চিয়ান যেটা হচ্ছে যে উনি লিখেছেন যে এদেরকে আমরা স্কলাস্টিক থিঙ্কার্স বলি। তো বেসিক্যালি প্রথম তিনজনকে, তো এদেরকে যদি আমরা জানি তো দেখো সেন্ট অগাস্টিন কি করছে? সেন্ট অগাস্টিন ও মানে অগাস্টিন বিলিভড ইন টু অপোজিং সাবস্টেন্স, গুড অ্যান্ড গুড ও কাকে বলছে? গডকে, অ্যান্ড এভিল যেটা কাকে বলছে? স্যাটান মানে শয়তানকে। এবং ও কি করছে যে নিউ প্লেটোনিজমের থিওরিকে এনকাউন্টার করে সেন্ট অগাস্টিন বলছে, হ্যাঁ অগাস্টিন করছে কি যে যে সাবস্ট্যান্সিয়াল ভিউ অফ এভিল যেটা আছে, যেটা প্লেটো দিয়েছিল, সেটাকে ও কিন্তু রিজেক্ট করছে এবং সে অ্যাডপ্ট করছে কার? নিউ প্লেটোনিস্ট ভিউকে অ্যাডপ্ট করছে এবং বলছে যে এভিল কিন্তু কোনো একটা সাবস্ট্যান্স নয়, এভিল ইজ নট এ সাবস্ট্যান্স বাট এ কি বলতো যে প্রাইভেশন অফ গুড, যে বাট এ প্রাইভেশন অফ গুড, যে এভিল কোনো সাবস্ট্যান্স নয় কিন্তু কি বলতো যে এটা হচ্ছে গুডের, ভালোর অভাব। ক্লিয়ার? তো অগাস্টিন ওর একটা ফেমাস কোটেশন আছে, যে কোটেশনটা আমি তোমাদেরকে বলছি, যেটা ও লিখেছিল ইনচিরিডিয়নে, যে ও কি লিখেছিল যে এভিল হ্যাজ নো পজিটিভ নেচার বাট দ্য লস অফ গুড হ্যাজ রিসিভড দ্য নেম এভিল, যেটা এনচিরিডিয়ামে চ্যাপ্টার 11-এ এই কোটেশনটা আছে। তো এটাতে কি বলতে চাইছে যে বেসিক্যালি অগাস্টিন ও করেছিল কি যে ক্লিয়ারলি রিজেক্ট করেছিল প্লেটোর যে সাবস্টেন্সিয়াল ভিউ অফ বা সাবস্টেন্সিয়াল ভিউ অফ এভিলকে সে রিজেক্ট করেছিল এবং কোন জিনিসটাকে ও অ্যাকসেপ্ট করেছিল? বেসিক্যালি প্লেটোনিস্ট যে ডুয়ালিজমের যে কনসেপ্ট, যে এভিল মানে অপোজিট, গুডের যে অপোজিট যে তোমার এবং সেটাও এক্সিস্ট করছে, ওটা এক ধরনের সাবস্ট্যান্স, এই তো ওটাকেও রিজেক্ট করেছিল এবং অ্যাকসেপ্ট করছে নিউ প্লেটোনিস্ট মানে ভিউকে, আর বলছে যে এভিল কোনো একটা সাবস্ট্যান্স নয়, এটা বেসিক্যালি ল্যাক অফ গুড। তো অগাস্টিনের ক্ষেত্রে আমরা জানলাম, তো আমরা জেনে গেলাম যে এটা অগাস্টিন অ্যান্সারটা হবে। এখানে আমরা প্লেটোনিস্ট ভিউ অফ এভিলকে জানলাম, নিউ প্লেটোনিস্ট ভিউ অফ এভিলকে জানলাম। এবার বাকি অপশনটা কেন হবে না, এরা এভিল সম্পর্কে কি বলছে আমরা জাস্ট একটু জেনে নিই। তো আমরা যদি সেন্ট অ্যানসেলমের ফিলোসফিকে যদি এভিলের কনটেক্সটে যদি দেখতে যাই, তো দেখো আমরা সেন্ট অ্যানসেলমকে বেসিক্যালি কি বলতো যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ফর গড এক্সিস্টেন্সের জন্য আমরা জানি যে এটার কারণে পপুলার, এবং সে অগাস্টিনের পজিশনটাকে অ্যাকসেপ্ট করছে, অগাস্টিনের পজিশনটাকে সে অ্যাকসেপ্ট করছে, কিন্তু কি বলতো যে ওর কিন্তু বেসিক্যালি অ্যানসেন এই এভিলকে নিয়ে কিন্তু খুব একটা সে লেখালেখি করেনি। দেন তারপরে আসি আমরা সেন্ট থমাস অ্যাকুইনাসের ফিলোসফিকে যদি আমরা দেখতে চাই এভিলের কনটেক্সটে, তো দেখো অ্যাকুইনাস বেসিক্যালি কাকে ফলো করেছিল? অগাস্টিনকে করেছিল এবং অ্যারিস্টটলকে, এবং ও বলছে যে এভিল অ্যাজ এ প্রাইভেশন, কিন্তু অ্যাকুইনাস বলছে যে অ্যাকুইনাস কি বলছে যে তোমার অ্যাকুইনাস এই জিনিসটাকে বেসিক্যালি রিফাইন্ড একটা থিওরি দিয়েছিল, কিন্তু এভিলকে নিয়ে কিন্তু প্রথম যে মানে দিয়েছিল সেটা অগাস্টিনই দিয়েছিল। তারপরে যে চতুর্থ যে অপশনটা আছে যে সেন্ট জন এভেঞ্জেলিস্ট, তো সেন্ট জন এভেঞ্জেলিস্ট বেসিক্যালি কি বলতো যে এ হচ্ছে অথর অফ গসপেল অফ জন, বাইবেলকে করে লেখা, তো এটার সে অথর ছিল, যেখানেও বেসিক্যালি কি করেছিল যে লাইট ভার্সেস ডার্কনেস গসপেল অফ জনে সে আলোচনা করেছে, লেখালেখি করেছে, কিন্তু সে একজন টেকনিক্যালি তাকে আমরা ফিলোসফার বলতে পারি না, ওকে আমরা ফিলোসফার বলতে পারি না। তো এই যে তিনটে বাকি অপশান আছে সেটা হবে না। দেন আবার পরের প্রশ্নে চলে আসি, যে প্রশ্ন নাম্বার 66। তো প্রশ্ন নাম্বার 66-তে কি বলছে
যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অফ জেএস মিল, যে এই যে নিচে যে পাঁচটে যে স্টেটমেন্ট দিয়েছে, এই পাঁচটা স্টেটমেন্টের মধ্যে কোনটা কোনটা তোমার অ্যাকর্ডিং টু মিল সেটা ট্রু, সেটা আমাদেরকে বাছাই করতে হবে। ক্লিয়ার? তো চলো আমরা একদিক থেকে যেটা হচ্ছে যে বাছাই করি। তো দেখো প্রথম যেটা আছে যে জেএস মিল অ্যাবান্ডন্স দ্য ভিউ দ্যাট কম্প্যারিজন অ্যামং প্লিজার ইজ অর ক্যান বি পিওরলি কোয়ান্টিটেটিভ। তো আমি যদি, যেহেতু আমি অ্যান্সারটা জানি, আমি বোঝাচ্ছি তোমাদেরকে, তো এটা কিন্তু মিলের কনটেক্সটে যেটা হচ্ছে যে ঠিক। কেন ঠিক এবার আমি তোমাদেরকে বলি। ঠিক এই কারণেই যে আমরা জানি যে মিল কিন্তু বেনথামকে ক্রিটিসাইজ করেছিল। কেন? যে মিল ক্রিটিসাইজ বেনথাম ফর রিডিউসিং প্লিজার টু মেরে কোয়ান্টিটি। কেন? বেনথাম বেসিক্যালি যে মানে কি করেছিল, যে বেনথাম বেসিক্যালি কি করেছিল, যে তোমার বেনথাম যেটা করেছিল, যে বেনথাম কি করেছিল, যে মিল ক্রিটিসাইজ বেনথাম ফর রিডিউসিং প্লিজার টু মেরে কোয়ান্টিটি। যে বেনথাম প্লিজারকে রিডিউস করেছিল শুধু কোয়ান্টিটিতে, কিন্তু জেএস মিল ইন্ট্রোডিউস কি করেছিল, যে কোয়ালিটেটিভ ডিস্টিংশনও কিন্তু সে দিয়েছিল। কোয়ালিটেটিভ ডিস্টিংশন মানে কোয়ালিটেটিভটা কি, কোয়ান্টিটি আমরা জানি, কোয়ান্টিটি পরিমাণগত, আর কোয়ালিটি বেসিক্যালি গুণগতকে বোঝায়। ক্লিয়ার? তো সে কোয়ালিটেটিভ মানে ডিস্টিংশন সে করেছিল, পার্থক্য করেছিল, এবং সে বলেছিল যে কিছু প্লিজার আমাদের মধ্যে কি বলতো যেটা আসে সেটা ইন্টেন্সিক্যালি সুপেরিয়ার হয় বডিলি প্লিজার থেকে। যে আমাদের কিছু প্লিজার আছে, যেমন ফর এক্সাম্পল যে শারীরিক কিছু প্লিজার হয়তো পেলাম বা তো, কিন্তু কি বলতো যে আমাদের কিছু কিন্তু ইন্ট্রিনসিক প্লিজার যেটা আছে সেটা বডিলি প্লিজার থেকে কিন্তু হায়ার থাকে। এবং জেএস মিল 1863-তে তার একটা বইয়ে একটা ফেমাস কোটেশন বলছে, যেটা অনেক এক্সামেও আসে, যে ইট ইজ বেটার টু বি এ হিউম্যান বিং ডিসস্যাটিসফাইড দ্যান এ পিগ স্যাটিসফাইড। যে মিল ইউটিলাইটেরিয়ানিজম থিওরিতে সে 1863-তে এটা বলছে। ক্লিয়ার? তারপরে স্টেটমেন্ট বিটা চলে যায়, যে হি হাউএভার মেক্স নো ডিস্টিংশন বিটুইন হায়ার অ্যান্ড লোয়ার প্লিজার। যে হি হাউএভার মেক্স নো ডিস্টিংশন বিটুইন হায়ার অ্যান্ড লোয়ার প্লিজার। তো দেখো এটা যদি আমি মিলের কনটেক্সটে যদি বলি, তো এটা কিন্তু মিথ্যে বলেছে। কেন মিথ্যে বলেছে এবার আমি বলি। কারণ আমরা যদি মিলের ইউটিলাইটেরিয়ান থিওরিকে যদি দেখি, তো আমরা জানি যে মিল এক্সপ্লিসিটলি ডিস্টিংগুইশ বিটুইন হায়ার মানে কি বেসিক্যালি মেন্টাল এবং ইন্টেলেকচুয়াল প্লিজারকে যেটা, এবং লোয়ার যেটা বডিলি এবং সেন্সুয়াল প্লিজার। তো সে ডিস্টিংগুইশ করেছিল। আর কথাটা এখানে কি বলছে, যে হি হাউএভার মেক্স নো ডিস্টিংশন বিটুইন হায়ার অ্যান্ড লোয়ার প্লিজার, যে ও ডিস্টিংশনই করেনি, তো এটা ফলস। তারপরে অপশন সি কে যদি আমরা দেখি, যে দেয়ারফর অল আর কোয়ালিটেটিভলি সেম, তো এটাও কিন্তু অ্যাকর্ডিং টু মিল কিন্তু মিথ্যে। কেন মিথ্যে এবার আমি তোমাদেরকে বলি। কারণ যে এই স্টেটমেন্টটা কিন্তু মিলের সেই স্টেটমেন্টের কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, যেখানে ও ডিফার করছে কি, যে প্লিজার ডিফার কোয়ালিটেটিভলি নট কোয়ান্টিটিভলি। যে তোমার মিল কিন্তু প্লিজারকে ও কোয়ালিটেটিভলি যেটা হচ্ছে যে তোমার কি কোয়ালিটেটিভলি যেটা হচ্ছে যে ও ডিফার করছে, সেম কিন্তু সে বলেনি। ক্লিয়ার? দেন অপশন ডি কে যদি দেখি, অপশন ডি কি বলছে, যে আলটিমেট অবজেক্টিভ অফ মিল ওয়াজ টু ব্রিং অল দ্য অবজেক্ট অ্যান্ড গোলস অফ হিউম্যান ডিজায়ার আন্ডার দ্য সিঙ্গল কনসেপ্ট অফ প্লিজার। তো এটা যদি আমরা দেখি, তো এটা কিন্তু মিলের কনটেক্সটে এটা ঠিক। কেন ঠিক এবার আমি তোমাদেরকে বলি।
এই কারণে ঠিক যে মিল কি করছে, যে মিল তার মোরালিটির যে কনসেপ্টটা দিচ্ছে সেটা বেসিক্যালি প্রিন্সিপাল অফ ইউটিলিটিকে বেস করে, আর যেটা ইভ্যালুয়েট করছে যে হুইচ এভ্যালুয়েট অ্যাকশন বাই দেয়ার টেন্ডেন্সি টু প্রমোট প্লিজার অ্যান্ড রিডিউস পেন। যে রিডিউস পেন যে কি, যে আমরা যদি দেখি যে মিল তার প্লিজারকে বেসিক্যালি কি প্রিন্সিপাল অফ ইউটিলিটির উপরে যেটা হচ্ছে যে ভিত্তি করে যেটা হচ্ছে যে ও ডেভেলপ করতে চেয়েছিল, এবং যেখানে ও সে কী বলছে যে আমরা কোনো কাজের মূল্যায়ন, কোনো কাজের যেটা হচ্ছে যে মূল্যায়ন বা মানে মূল্যায়ন করি, যেটা হচ্ছে যে কি মূল্যায়ন করে প্লিজারকে আমরা বাড়ানোর চেষ্টা করি এবং পেনকে যেটা হচ্ছে যে কমানোর যেটা হচ্ছে যে চেষ্টা করি। এটার মানে তো ওই জিনিসটাই, মানে এটার কনটেক্সচুয়াল যে মিনিংটা যেটা বলছে। দেন হি ট্রিটস প্লিজার অ্যাজ এ ইউনিটারি কনসেপ্ট। তো আমরা জানি যে এটাও কিন্তু মিলের কনটেক্সটের ঠিক। কিভাবে ঠিক আমি তোমাদেরকে বলছি যে আমরা জানি যে মিল ইন্ট্রোডিউস করেছিল কিসের, কোয়ালিটেটিভ ডিফারেন্সের, প্লিজারের, আর প্লিজার রিমেইন্ড দ্য সিঙ্গেল ফাউন্ডেশন অফ গুড। যে মিল আমরা জানি যে যেটা হচ্ছে যে প্লিজারের ক্ষেত্রে কোয়ালিটেটিভ ডিফারেন্স এনেছিল, আর প্লিজারকে তার এথিক্যাল মানে ইউটিলাইটেরিয়ানিজম থিওরিতে কি বলতো সে ইউনিটারি এন্ড হিসাবে যেটা হচ্ছে যে সে দেখানোর চেষ্টা করেছে। তো এটা অপশন এটাও ঠিক। তো আমরা যেটা দেখলাম যে এখানে বি অ্যান্ড সিটা ভুল গেল, তো তার মানে অপশন যাবে এ ডি। তো এই কনটেক্সটের অনুযায়ী যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে এ, ডি এবং ই। ক্লিয়ার? দেন তারপরে নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, যে প্রশ্ন নাম্বার 67। তো দেখো প্রশ্ন নাম্বার 67কে যদি আমরা ভালোভাবে মানে যদি রিড করি, যেটা স্ক্রিনে আমাদের উঠছে, তো দেখো এখানে বলছে যে অ্যাকর্ডিং টু দ্য নায়া স্কুল অফ ফিলোসফি দ্য টু আইডিয়ালস ওপেন টু হিউম্যান বিংস আর। যে নায়া স্কুলের ফিলোসফি যে বলছে যে হিউম্যান বিংয়ের যে টু আইডিয়াল, যে এই যে মানুষ, হিউম্যান বিং সত্তা, বিং মানে তো যেটা হচ্ছে যে সত্তাকে বোঝায়, তো হিউম্যান বিং এখানে বেসিক্যালি মানুষকে বোঝাচ্ছে। তো বলছে যে টু আইডিয়ালসটা কি, তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে যে অভুদায়া অ্যান্ড নিঃশ্রেয়াস, দেন কামা অ্যান্ড ধর্মা, দেন শ্রেয়াস অ্যান্ড প্রেয়াস, দেন জীবন মুক্তি অ্যান্ড বিদেহা মুক্তি। তো চলো আমরা প্রত্যেকটা অপশনকে একের পর এক যেটা হচ্ছে যে জানি। তো আমরা যদি একের পর এক অপশনকে যদি আমরা জানতে যাই, তো দেখো আমরা যদি নায়া স্কুলকে আমরা সবাই পড়েছি, তো আমরা যদি একটু মানে মেমোরিটাকে যদি মানে মেমোরাইজ যদি করার চেষ্টা করি যে কি ছিল, যে একটু স্মরণ করার যদি চেষ্টা করি আমাদের মেমোরিতে, তো দেখো আমরা দেখতে পাবো যে নায়া স্কুল মানে ভারতীয় দর্শনে নায়া স্কুল ও কি বলছে যে হিউম্যান বিংসের কি বলতো যে আলটিমেট গোলস বা আইডিয়ালস হচ্ছে দুটো। একটা কি, একটা হচ্ছে অভুদয়া, যে অভুদয়, আর একটা হচ্ছে কি নিঃশ্রেয়াস। তো অভুদয়ের মানেটা কি, অভুদয়া যে নিঃশ্রেয়াস যে বললাম, তো সেটা বেসিক্যালি কি বোঝাচ্ছে। তো দেখো অভুদয়াটাকে বেসিক্যালি নায়া স্কুলে যেটা বলছে যে এটা হচ্ছে যে ওয়ার্ল্ডলি প্রসপেরিটি, মানে যে এই যে ওয়ার্ল্ড আমরা যেটা দেখছি যে পার্থিব সমৃদ্ধি, যে ওয়ার্ল্ডে যে আমরা বসবাসী করি তার সমৃদ্ধি, ম্যাটেরিয়াল ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল অ্যান্ড এথিক্যাল অর্ডার। অভুদয়ের যে মিনিং যেটা হচ্ছে যে ও কি বলছে যে এটা বেসিক্যালি আমাদের পার্থিব সমৃদ্ধিকে যেটা বোঝাচ্ছে, এবং ম্যাটেরিয়াল ওয়েলবিং যে বস্তুগত কল্যাণ বলো, এবং সোশ্যাল অ্যান্ড এথিক্যাল অর্ডার যে সামাজিক এবং নীতিগত যে শৃঙ্খলা সেটার কথা বলছে। এবং আরও কি বলছে যে ইট ইনক্লুডস রাইটেস কন্ডাক্ট, সাকসেস ইন লাইফ অ্যান্ড ফুলফিলমেন্ট অফ ডিউটিস ইন দ্য এম্পেরিক্যাল ওয়ার্ল্ড। যে এটা অভুদয়াটা আরও কি জিনিসকে ইনক্লুড করছে, যে আমাদের সৎ আচরণকে ইনক্লুড করছে, আমাদের জীবনের সফলতাকে ইনক্লুড করছে, এবং এই যে বাস্তব জগৎ এম্পেরিক্যাল ওয়ার্ল্ড
তো এই এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের প্রতি আমাদের কর্তব্যকে যেটা হচ্ছে যে কর্তব্যের কথা যেটা হচ্ছে যে বলছে আবুদায়াতে। আর নিঃশ্রেয়সটা কি? নিঃশ্রেয়সটা হচ্ছে যে এটা বেসিক্যালি লিবারেশন, মোক্ষ, মুক্তির কথা বলছে, যে স্পিরিচুয়াল পারফেকশন বা আলটিমেট গুড, যে পরম কল্যাণ, আধ্যাত্মিক যেটা হচ্ছে যে সিদ্ধি, যেটাকে আমরা বলি মুক্তি। আর কি বলছে যে এটা হচ্ছে যে হাইয়েস্ট আইডিয়াল। এই নিঃশ্রেয়সটা হচ্ছে অ্যাকর্ডিং টু নায়া স্কুল বলছে এটা হাইয়েস্ট আইডিয়াল, যেটা সর্বোচ্চ আদর্শ বলতে পারো। আর রেফারিং টু দ্য ফ্রিডম ফ্রম সাফারিং অ্যান্ড ইগনোরেন্স থ্রু ট্রু নলেজ অফ দ্য সেলফ অ্যান্ড রিয়ালিটি, যে তোমার কি বলছে এই জায়গায়, যে ও রেফারিং করছে ফ্রিডম, মুক্তি দিচ্ছে কোথা থেকে? ফ্রম সাফারিং থেকে, অ্যান্ড ইগনোরেন্স থ্রু ট্রু নলেজ, ইগনোরেন্সকে সরিয়ে দিচ্ছে কিসে? ট্রু নলেজের দ্বারা, ট্রু নলেজ অফ দ্য সেলফ অ্যান্ড রিয়ালিটি। ক্লিয়ার? তো এখানে এটা কোন জায়গায় বলছে আরেকটু আমরা ডিটেলসে যাচ্ছি। তো দেখো ন্যায়সূত্রে, ন্যায়সূত্রে যদি আমরা পড়ি যে চ্যাপ্টার আই থিঙ্ক 1.11 নে যদি আমরা দেখি ন্যায়সূত্রে, তো ওখানে বলা হচ্ছে যে অথাথ দুঃখা জন্মা প্রবৃত্তি দোষানাম উত্তরোত্তরা অপায়া নিঃশ্রেয়সা প্রাপ্তির অভুদায়া। কথাটার মানে হচ্ছে যে দ্য পারসুট অফ নলেজ বেগিনস নাও, যে এখান থেকে জ্ঞানের উৎস শুরু হলো। দ্য রিমুভাল অফ সাফারিং অ্যান্ড ইটস কজ, যে সাফারিং দুঃখ আমরা যেটাকে বলছি যে সাচ অ্যাজ ইগনোরেন্স ডিজায়ার, যে এটা কি, যে এই সমস্ত জিনিসগুলো যেটা হচ্ছে যে মানে দূর করলে কি পাওয়া যাবে? নিঃশ্রেয়স পাওয়া যাবে, যেটা হচ্ছে আলটিমেট গুড। এবং যেটা যে ওয়াইল সাকসেস ইন ওয়ার্ল্ডলি লাইফ ইন অভুদায়া ম্যাটেরিয়াল গুড, এবং এই ওয়ার্ল্ডে এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে সাকসেস পাওয়াটা এটা কি বেসিক্যালি? এটা অভুদায়, এটা অ্যাকচুয়ালি মুক্তি নয়, পরম কল্যাণ নয়। এটা কার? অ্যাকর্ডিং টু ন্যায় স্কুলে। দেন কামা, এবার আমরা তো অভুদায়ার নিঃশ্রেয়সকে আলোচনা করলাম, এবার যেটা হচ্ছে যে আমরা বাকি অপশনের দিকে যাই। তো দেখো কামা এবং ধর্মা, তো দেখো একটু আগেই আমরা কিন্তু আলোচনা করেছি যে কামা এবং ধর্মাটা কি, বেসিক্যালি এই দুটো হচ্ছে 4 পুরুষার্থের মধ্যে একটা পার্ট, যেটা, এবং এই পুরুষার্থ কিন্তু আমরা জানি যে ন্যায় স্কুলের পার্ট নয়। ক্লিয়ার? ন্যায় স্কুলের পার্ট নয়। তো তারপরে আমরা দেখব যে শ্রেয়াস অ্যান্ড প্রেয়াস। আর অলরেডি পুরুষার্থটাকে আমরা আলোচনা করে ফেলেছি বলে আর এখানে আমি এটাকে ডিটেলসে যাচ্ছি না। দেন যদি আমরা শ্রেয়াস অ্যান্ড প্রেয়াসকে দেখি, তো এটা কি বলতো, যে আমরা জানি যে শ্রেয়াস অ্যান্ড প্রেয়াস এটা হচ্ছে যে কথা উপনিষদ থেকে এই দুটো টার্মটাকে নেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি কি, শ্রেয়াস মানে আমরা জানি যে গুড, এবং প্রেয়াস মানে হচ্ছে যে প্লিজেন্ট, এবং এদের ডিফারেন্ট ফিলোসফিক্যাল কনটেক্সট আছে বেদান্তিকেতে। তো আমরা সেটা যখন লেকচার সিরিজে আসবো তখন সেই জিনিসগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করব। দেন জীবন মুক্তি এবং বিদেহা মুক্তি। তো জীবন মুক্তি বিদেহা মুক্তিটা কি বলতো, যে এটাও একটা অদ্বৈত বেদান্তের লিবারেশনের একটা কনসেপ্ট, লিবারেশনের কনসেপ্ট, যে লিবারেশন ইন দ্য বডি অ্যান্ড আফটার দ্য ডেথ। আর এটা কি, এটা ন্যায় স্কুলের পার্ট নয়। তো তাহলে এখান থেকে যে অপশনটা আমাদের দাঁড়ালো সেটা হচ্ছে যে অপশন 1। ক্লিয়ার? দেন আবার চলে যাচ্ছি যে 68 কি বলছে, যে ডিওন্টোলজিক্যাল থিওরি অফ মোরাল গুডনেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ, যে ডিওন্টোলজিক্যাল থিওরি অফ গুডনেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এখানে দিয়েছে যে অ্যারিস্টটল, দেন স্পিনোজা, দেন কান্ট, আর দেন হচ্ছে মুর। তো দেখো আমরা সবাই জানি যে ডিওন্টোলজিক্যাল অফ মোরাল গুডনেস এটা আমরা জানি যে ক্লোজলি অ্যাসোসিয়েটেড, এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে হচ্ছে কান্ট। আর আমরা জানি যে কান্ট কি না 18th সেঞ্চুরির ফিলোসফার। ক্লিয়ার? তো চলো আমরা প্রথমে একটু জেনে নিই যে ডিওন্টোলজিটা কি। তো ডিওন্টোলজিকে যদি আমরা জানতে যাই, তো ডিওন্টোলজি বেসিক্যালি গ্রিক টার্ম ডিয়ন থেকে এসেছে, যেটার মানে হচ্ছে ডিউটি। ক্লিয়ার? আর এই ডিওন্টোলজিটা কি বলতো, যে এটা ডিউটি বেসড এথিক্যাল থিওরি, কর্তব্য
কর্তব্য বেসড, এটা একটা নৈতিক মানে থিওরি আর কি, যেটা যেটা আমাদেরকে শেখায় বা যেটা হচ্ছে যে বলছে দ্য মোরালিটি অফ অ্যান অ্যাকশন ডিপেন্ডস অন ওয়েদার ইট ফলোজ এ রুল অর ডিউটি, নট অন ইটস কনসিকুয়েন্স। যে মানে দ্য মোরালিটি অফ অ্যান অ্যাকশন, যে কোনো একটা, যে আমরা যে মোরালিটি যেটা আমরা বলি, যে কোনো কাজের নৈতিকতা যেটা হচ্ছে যে নির্ভর করে যে সেই কাজটি কোনো একটা রুল বা ডিউটিকে সে ফলো করেছে কিনা, সেটা তার ফলাফলের কনসিকুয়েন্স, মানে এখানে ফলাফলের কথা বলছে, যে না মানে কোনো নৈতিক, মানে কোনো একটা কাজের নৈতিকতা নির্ভর করবে যে সেই কাজটা কোন নিয়ম বা কোন ডিউটিকে যেটা হচ্ছে যে সে ফলো করেছে, নাকি সেই কাজটা করে তার ফলাফল কি হবে সেটার উপরে বেস করেছে। কান্ট এটাকে অ্যাকসেপ্ট করছে না যে নট অন ইটস কনসিকুয়েন্স। তো কান্টের ডিঅন্টোলজিক্যাল এথিক্সকে যদি আমরা দেখি, তো কান্ট কি বলছে তার ডিঅন্টোলজিক্যাল এথিক্সে, যে কান্ট আর্গিউ করছে যে আমাদের যে মোরাল অ্যাকশনস আছে আর দোজ ডান আউট অফ দ্য সেন্স অফ ডিউটি গাইডেড বাই রিজন অ্যান্ড এ ইউনিভার্সাল মোরাল ল। কান্ট বলছে যে নৈতিক কাজ হলো সেই কাজ যেটা আমাদের সেন্স অফ ডিউটি থেকে করা হয় এবং যেটা যুক্তির দ্বারা, রিজনের দ্বারা গাইড হয়, এবং সেটা পরবর্তীতে সেটা সার্বজনীন মানে ইউনিভার্সাল মোরাল ল, যেটা গাইড হয় কার দ্বারা, যুক্তি, এবং যেটা হচ্ছে যে ইউনিভার্সাল মোরাল ল দ্বারা হয়, যেটা সবারই কাছে অ্যাকসেপ্টেড, ইউনিভার্সাল। আর আমরা জানি যে কান্টের ডিঅন্টোলজিক্যাল এথিক্সের তার সেন্ট্রাল প্রিন্সিপাল কি, আমরা জানি যে কান্টের ডিঅন্টোলজিক্যাল এথিক্সের তার সেন্ট্রাল প্রিন্সিপাল হচ্ছে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভস। ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভসে কান্ট কি বলছে? ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভসে কান্ট বলছে যে অ্যাক্ট অনলি অ্যাকর্ডিং টু দ্যাট ম্যাক্সিম whereby you can at the same time will that it should become a universal law। কথাটার মানে হচ্ছে যে এখানে কান্ট এই কোটেশনের মধ্যে দিয়ে বেসিক্যালি কি, যে সে মোরাল ল, অটোনমি যেটাকে আমরা স্বায়ত্তশাসন বলি, তার উপরে যেটা হচ্ছে যে জোর দিয়েছে, এবং ইনহেরেন্ট ডিগনিটি অফ দ্য র্যাশনাল বিং, যে যুক্তিবোধ সম্পন্ন যেটা হচ্ছে যে সত্তা, উপরে যেটা হচ্ছে যে জোর দিয়েছে। কারণ কান্টের মতে নৈতিকতার যে আমাদের নৈতিকতার গুডনেসের যে গুডনেস লাইজ ইন দ্য ইন্টেনশন, যেটাকে আমরা উইল বলি, যে গুডনেস সবসময় ইন্টেনশনের উদ্দেশ্যের পাশে থাকে, নাকি নট ইন দ্য আউটকাম, নাকি ফলাফলের পাশে থাকে। ক্লিয়ার? তো অ্যারিস্টটল, এবার আমরা চলে যাই যে বাকি অপশনে যেটা হচ্ছে যে কেন হবে না। তো দেখো অ্যারিস্টটলের এথিক্সকে যদি আমরা দেখতে যাই, তো অ্যারিস্টটলের এথিক্স বেসিক্যালি কি, ভার্চিউ এথিক্স, কিন্তু তার এথিক্সটা ডিঅন্টোলজি নয়। সে বেসিক্যালি কোন জিনিসের উপরে জোর দিয়েছে, যে গুড ক্যারেক্টার ভার্চিউ ফর ইউটেমেনিয়া ফ্লোরিশিং এর উপরে জোর দিয়েছে। তারপরে আমরা স্পিনোজার কনটেক্সটে যদি আমরা এথিক্সকে যদি দেখি, তো দেখো স্পিনোজা হচ্ছে কি একজন র্যাশনালিস্ট থিঙ্কার এবং এথিক্যাল ন্যাচুরালিস্ট তাকেও আমরা বলি। স্পিনোজা একজন র্যাশনালিস্ট থিঙ্কার এবং এথিক্যাল ন্যাচুরালিস্ট, এবং সে কিসের উপরে জোর দিচ্ছে, সে ইন্টেলেকচুয়াল লাভ অফ গডের উপরে জোর দিচ্ছে, কিন্তু ডিঅন্টোলজিক্যাল থিওরির উপরে নয়। তারপরে এখানে আমাদের কাছে আরেকটা যে অপশন আছে, যে মুর যে অপশনগুলো হচ্ছে না, সেই অপশনের প্রেক্ষিতে ডিঅন্টোলজিক্যাল থিওরি তাদের আছে কিনা সেটাকে আমরা আলোচনা করছি। তো মুর বেসিক্যালি আমরা জানি যে সে একজন ইনটুইশনিস্ট ও ইনটুইশনিজমের উপরে বেসিক্যালি জোর দিয়েছে, যে ওপেন কোশ্চেন আর্গুমেন্টে জোর দিয়েছে, এবং আমরা জানি সে ন্যাচুরালিস্টিক ডেফিনেশন অফ গুড, এই সমস্ত জিনিসকে সে রিজেক্ট করেছে। ও একজন এথিসিস্ট, কিন্তু সে ডিঅন্টোলজিক্যাল এথিসিস্ট নয়। তো এই ক্ষেত্রে এই অপশনটা যাবে, এটা হচ্ছে কান্ট। ক্লিয়ার? তারপরে চলে যাচ্ছে আমাদের 69 প্রশ্নে, যেটা এই সিরিজের এটাই আজকে লাস্ট প্রশ্ন হবে।
এখানে প্রশ্নটা আছে যে হুইচ among the following most appropriately defines the idea of eudaimonia, হ্যাঁ ইউডেমোনিয়া। তো বলছে যে এই যে নিচে যে চারটে অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা ইউডেমোনিয়াকে ভালোভাবে ডিফাইন করছে, মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ওটার সঙ্গে যাচ্ছে। তো চলো আমরা একের পর এক অপশনগুলোকে আমরা জানি যে কোন অপশনটা যাচ্ছে ইউডেমোনিয়ার সঙ্গে। তো আমরা যদি দেখি যে প্রথম অপশনটাকে যদি দেখি, যে প্রথমে চলো আগে আমরা এটা জেনে নেব যে ইউডেমোনিয়াকে যেহেতু জানতে চেয়েছে, তো ইউডেমোনিয়াটা কি। তো দেখো ইউডেমোনিয়া বা ইউডাইমোনিয়া অনেকে অনেকভাবে উচ্চারণ করে। তো ইউডেমোনিয়াকে যদি আমরা জানি, তো দেখো ইউডেমোনিয়া হচ্ছে বেসিক্যালি এটা একটা গ্রিক টার্ম, আর যেটা অ্যারিস্টটলিয়ান এথিক্সের এটা একটা কিন্তু কি যে সেন্ট্রাল কনসেপ্ট, যেটাকে ইউডেমোনিয়াকে আমরা ট্রান্সলেট করি ইংলিশে, কিসে ট্রান্সলেট করি, যেটাকে আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা বলি হ্যাপিনেস বা ফ্লোরিশিং, বা যেটা হচ্ছে যে গুড লাইফ, তো তাহলে ইউডেমোনিয়া কি অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের কনটেক্সটে যদি আমরা ইউডেমোনিয়া কি সেটাকে যদি আমরা জানতে যাই, তো ইউডেমোনিয়া হচ্ছে যে ইউডেমোনিয়া ইজ নট জাস্ট এ প্লিজার আর টেম্পোরারি হ্যাপিনেস। এটা অ্যারিস্টটল বলছে যে ইউডেমোনিয়াটা এটা কিন্তু শুধু প্লিজার নয় বা টেম্পোরারি হ্যাপিনেস নয়, বাট এ লাইফ অফ ভার্চুয়াস অ্যাক্টিভিটি ইন অ্যাকর্ডেন্স উইথ রিজন। যে ইউডেমোনিয়াটা কেবল কি বলতো যে সাময়িক সুখ বা আনন্দ নয়, বরং এটা যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নৈতিক কর্মকাণ্ডপূর্ণ যেটা হচ্ছে যে জীবনযাপন। ক্লিয়ার? দেন আর কি, আর হচ্ছে যে ইট ইজ অ্যাচিভড বাই অ্যাকচুয়ালাইজিং অনস পোটেন্সিয়াল। যে এটা কিসের দ্বারা অর্জিত হয়, নিজের সম্ভাবনাকে বাস্তবায়ন রূপ দেওয়ার ক্ষেত্রে, পোটেন্সিয়াল সেই ক্ষমতা থাকার ক্ষেত্রে, তখন সেটাকে মানে এটা অর্জিত হয়। এবং ফুলফিলিং ওয়ান ফাংশন অ্যাজ এ র্যাশনাল অ্যান্ড মোরাল বিং, যে নিজের যে ফুলফিলিং ওয়ানস ফাংশন, যে ফাংশন অ্যাজ এ র্যাশনাল অ্যান্ড মোরাল বিং, যে আমরা যে র্যাশনাল বিং সেটাকে যেটা হচ্ছে যে প্রমাণ ফাংশন করার ক্ষেত্রে। ক্লিয়ার? এবার অ্যারিস্টটল নিকোমেকিয়ান এথিক্সে এই ইউডেমোনিয়া সম্পর্কে কি বলছে। তো দেখো নিকোমেকিয়ান এথিক্সের বুক নাম্বার 1-এ তার একটা ফেমাস কোটেশন আছে, কোটেশনটা আমি তোমাদেরকে পড়ে বলছি যে ইউডেমোনিয়া ইজ অ্যান অ্যাক্টিভিটি অফ দ্য সোল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ভার্চিউ ইন এ কমপ্লিট লাইফ। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে এই যে আমাদের নৈতিক এবং বৌদ্ধিক যে গুণাবলী, এগুলো কি বলতো যে এগুলো হচ্ছে বেসিক্যালি ইউডেমোনিয়া দ্বারা যেটা হচ্ছে যে চালিত হয়, ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ ইউডেমোনিয়া। তো এটাকে যদি আমরা দেখি, তো তাহলে যেটা হচ্ছে যে কোন জিনিসটা যাচ্ছে, তো ওই ক্ষেত্রে যদি আমরা অপশনসকে যদি রিড করি যে হ্যাপিনেস ইজ ড্রাইভেন বাই দ্য স্পিরিট অফ সেলিবেসি, তো নিশ্চয় এটা যাবে না। তার কারণ এই যে এই জিনিসটাকে যদি আমরা দেখি, তো এটা কি, এটা বেসিক্যালি গ্রিক এথিক্সের একটা পার্ট, কিন্তু এটা ইউডেমোনিয়ার মানে কি, এটা ইউডেমোনিয়ার কিন্তু শর্ত নয়, ক্রাইটেরিয়া নয়। সেলিবেসি ইজ নট অ্যান ক্রাইটেরিয়া অফ ইউডেমোনিয়া। তারপরে যে অপশনটা যেটা আছে যে হ্যাপিনেস ইজ গেইনড থ্রু প্লিজারেবল সেন্সেশন, তো এটাও যাবে না। কেন? যে এটা কিন্তু
এটা কার সঙ্গে যাচ্ছে, যে এটা এপিকিউরিয়ানিজমের সঙ্গে যাচ্ছে। এপিকিউরিয়ানিজম বা যেটাকে আমরা আরেকটা ভাষায় হেডোনিজম বলি। এটা অ্যারিস্টটলের ইডিওমেনিয়া নয়, সেন্সেশন প্লিজার। ক্লিয়ার? তারপরে হ্যাপিনেস ইজ গেইনড বাই দ্য অ্যাভয়েডেন্স অফ প্লিজার, এটাও যেটা হচ্ছে যে যাবে না। কেন? যে এটা বেসিক্যালি কোন হেডোনিস্টিক মানে এথিক্যাল থিওরিকে রিফ্লেক্ট করছে, স্টয়সিজমকে, অ্যাসেটিক থটকে রিফ্লেক্ট করছে। এটা অ্যারিস্টটলিয়ান আইডিয়া নয়। অ্যারিস্টটলিয়ান আইডিয়া হচ্ছে যে একমাত্র এখানে এটাই, যে হ্যাপিনেস ইজ ড্রাইভেন বাই দ্য সেন্স অফ এক্সেলেন্স, যে এখানে একমাত্র এই অপশনটা যাচ্ছে। তো প্রশ্ন নাম্বার 69-এর অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশন 2। তো যাই হোক, আজকে এই জায়গায় শেষ করছি। আবার নেক্সট সিরিজে আমরা এইভাবে ডিটেলসে প্রশ্নগুলোকে ব্যাখ্যা করব। এইভাবে ব্যাখ্যা করার কারণই হচ্ছে যে তোমরা একটা অপশানের সঙ্গে বাকি যে 3টে অপশান কেন ইম্পর্ট্যান্ট, এবং 3টে অপশান কি বলছে, এবং 3টে অপশান থেকে আরও আমরা ডিফারেন্ট থিওরিগুলোকে জানি, অনেক জিনিসগুলোকে জানি, যেই কারণে এই প্রিভিয়াস ইয়ার সলভটাকে আমরা খুব ডিটেলসে ইউটিউব লেকচারের মারফতে সেটা তোমাদের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি। এবং আমাদের সেটা কোচিংয়েও আলোচনা হয়, কোচিংয়েও সেটা ডিটেলসে আলোচনা হয়, এবং কোচিংয়ে পড়াশোনা আমাদের কনসেপচুয়াল স্টাডি হয়। মেমোরি লেভেলের তো হয়, কিন্তু আমাদের কনসেপচুয়াল ক্রিটিক্যাল লেভেলেও হয়, যাতে আমার রিসার্চের ক্ষেত্রে যেন আমি অত প্রবলেম ফেস না করি। তো আজকে এই জায়গায় লেকচারটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো লেকচারটাকে অবশ্যই লাইক করবে, পরিচিতদেরকে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, আবার নেক্সট লেকচারে দেখা হবে। থ্যাংক ইউ।